সীমান্তের পিলার দেওয়া, আর এই যে এখানে দেখা যাচ্ছে কাজ করছে দূরে। আগে যাইতাম, আগে তো আমরা তো মেঘলিগঞ্জের হাটে করছিলাম, ইন্ডিয়ান হাটে করছিলাম। ইন্ডিয়ান হাট করতেন? বন্ধুরা এই যে এই চাচির বাসা একদম দেশের শেষ সীমানায়। ভারতে যাওয়া ভারতে যেতেন? ভারতে কোথায় যেতেন আপনারা তখন? যখন যেখানে খুশি সেখানে গেছি। বন্ধুরা এই দেখুন পিলার, সীমান্তের পিলার দেওয়া, আর এই যে এখানে দেখা যাচ্ছে কাজ করছে দূরে। দূরে ওই যে দেখা যাচ্ছে একজনকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার জমিতে কাজ করছে। বাংলা, আমি কিন্তু এবারে বাংলাদেশের এই পাশে আছি, আর ওই পারটাই যে ভারত। এই দেখুন, এই দেখুন। দহগ্রামের সরু মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল সীমান্ত পিলার, একটা ছোট্ট সিমেন্টের স্তম্ভ, যার এক পাশে লেখা বাংলাদেশ আর অন্য পাশে ভারত। পিলারটা যেন দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে নির্বাক সাক্ষী হয়ে আছে বিভাজনের, বিচ্ছেদের, কিন্তু একই সঙ্গে এক অদৃশ্য সংযোগেরও। পিলারটা পেরোলেই ওপারে ভারতের জমি, ধানের ক্ষেতে মাথা নিচু করে কাজ করছেন কৃষকেরা, মাথায় গামছা পেঁচানো। স্পষ্ট দেখা যায় তাদের ঘামে ভেজা মুখ, আর চওড়া মাঠ জুড়ে ছড়িয়ে থাকা তাদের পরিশ্রমের ছাপ। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একই ছন্দে চলছে চাষাবাদ। মাটি খুঁড়ছে, বীজ ছড়াচ্ছে, জল সেচছে, কিন্তু তারা যেন আমাদের দেখেও দেখে না, বা দেখলেও কিছু বলার নেই। এপাশে বাংলাদেশের জমিতে একই রকম দৃশ্য, একই ধরনের কৃষক, একই ধরনের মাটি, একই রকম শস্য। তবুও সীমান্তের কারণে যেন এক অদৃশ্য প্রাচীর উঠে গেছে মাঝখানে। মাটি আলাদা নয়, আকাশ একটাই, বাতাসের গন্ধও কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও কাঁটাতারের সীমানা দুই দেশকে আলাদা করে রেখেছে। একটু দূরে দাঁড়িয়ে আমি চুপচাপ এই দৃশ্য দেখি। সীমান্তের এপারে ওপারে জীবনের এই অবিরাম প্রবাহ আমাকে ভাবায়, এই সীমারেখার আদৌ কি কোনো বাস্তব অস্তিত্ব আছে, নাকি এটা শুধুই একটা কৃত্রিম বিভাজন, মানুষের তৈরি এক অদ্ভুত নিয়তি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি কাজ করছেন জমিতে? আলু তুলতেছে। আলু? এই যেখানে আলু রেখেছেন না? হ্যাঁ। আলু শেষ আপনার তোলা? না, হয়নি এখন। আচ্ছা, চাচার বাসা এখানেই? বাসা এখানে, এই সীমান্তবর্তী গ্রামেই? জন্মস্থান। হ্যাঁ, এখানেই থাকেন আপনারা না? আমার বাপ দাদার আমল থেকে আমরা এখানে। বাপ দাদার আমল থেকে এখানেই আছেন? এখনো জায়গা ছেড়ে যাননি? না। তো আপনার বাসায় কে কে থাকে চাচার? আছে, মা আছে, বাবা মারা গেছে। মা আছে? মা আছে। মাকে দেখাশোনা করেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ। যাক, শুনে ভালো লাগলো। এই যুগে তো এখন আপনার ছেলেরা মাকে দেখে না, না, বউ হলে মাকে দেখতেই পারে না, কিন্তু আপনি এখনো মাকে আগলে রেখেছেন, শুনে খুব ভালো লাগলো। বর্ডারের কাছাকাছি যান না? একদম ভিতরে যাওয়া যায় না? না, আগে যেতেন কি আপনারা? আগে যাইতাম, আগে তো আমরা তো মেঘলিগঞ্জের হাটে করছিলাম, ইন্ডিয়ান হাটে করছিলাম। ইন্ডিয়ান হাট করতেন? আগে কি কি কিনতেন ইন্ডিয়াতে গিয়ে? তেল সাবান যা লাগে, কাপড় চোপড় সবগুলো, সব বিক্রি, তামাক বিক্রি সবগুলো সবই ওখানে করতেন? সবই এখানে। বাংলাদেশের টাকা চলতো? হ্যাঁ, চলতো। না, তখন তো ইন্ডিয়ান টাকায়। ওই ইন্ডিয়ান টাকা আপনাদের কাছে ছিল না, ওই মানে বাজারেই, বাজারেই টাকা এক্সচেঞ্জ করা হতো, বদল করা হতো না? ধান বিক্রি করি ওইখানে ইন্ডিয়ান টাকায় পাই, ওখানেই পাইতেন না? 80 টাকা 85 টাকা মন বিক্রি করছিলাম ধান। চিকিৎসার জন্য কোথায় যেতেন? ইন্ডিয়াতেই? ইন্ডিয়ায়। পড়াশোনা সবই ওখানে? লেখাপড়া ইন্ডিয়া। আপনাদের ভোটার আইডি কার্ড? যখন আমাদের রাস্তা হয়ে গেছে তখন আগে ভোটার আইডি কার্ড কি ছিল আপনাদের? আগে ভোট এখানে দিছিলাম, এরশাদের আমলে। এরশাদকে দিতেন ভোট? এরশাদকে ভোট দিছিলাম। কিন্তু এখানেই থাকতেন আপনারা? হ্যাঁ, এখানে। ওই পারে আর যেতে পারতেন না? 3 বিঘা করিডোর গেটের ওখানে যাইতাম তো, যখন আমাদের 3 বিঘা করিডোর হয়েছে না, গেট যখন হলো আমাদের এদিকে যাওয়া বন্ধ হয়ে গেল, পরে এখানেই গেলেন আপনারা না? আচ্ছা চাচা, এই যে এক সময় যখন 3 বিঘা করিডোরের গেটটা চালু হয়, গেটটা যখন চালু হয় তখন বেশিক্ষণ তো খোলা থাকতো না? না, ঘন্টা ঘন্টা, 1 ঘন্টা খোলা 1 ঘন্টা বন্ধ। যখন বন্ধ থাকতো তখন অনেক মানুষ প্রয়োজনীয় কাজে যেত, দেখা যেত অসুস্থ রোগী গিয়েছে অথবা কারো প্রয়োজনে যেত, তখন কি হতো পরিস্থিতি? খুবই খারাপ তখনকার পরিস্থিতি। ডেলিভারি হলো, মনে করো এর পারমিশন নেওয়া লাগে, বিএসএফ এর পারমিশন নেওয়া লাগে, বিডিআর এর কাছে যাইতে হয়। কোনো অসুস্থ ওই মহিলার কারো যদি বাচ্চা হতো, যে কোনো অসুস্থ হোক, যে কোনো হোক, খুবই সমস্যা হতো না? অনেকেই মারাও যেত নাকি? হ্যাঁ, অবশ্যই মারাও যেত অনেকে।
আপনি দেখেছিলেন? এরকমও ছিল, এরকমই হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা চাচা, ছিলাম আমরা। আপনার এই বর্ডারে, এই দহগ্রামের বর্ডারে এখানে গোলাগুলি হয় না? না গোলাগুলি হয় না? ধরে নিয়ে যায় না এমনি? না, আমরা তো বর্ডার যাই, কিন্তু আমাদের তো জমি আছে না, বর্ডারের পাশেই জমি আবাদ বর্ডারের করি। পাশেই জমি আপনাদের? আমরা তো আর ইন্ডিয়া যাই না। যদি আচ্ছা, আমরা- এখানকার মানুষ কি ইন্ডিয়ার জমিতে কাজ করে? যদি আমরা চোরাই ভাবে যাইতাম তাহলে তো ওরা হয়তো গুলি করবো, বুঝলেন নি? আচ্ছা, আগে কাজ করতো? হ্যাঁ, আগে কাজ করতো। আগে এখন- ইন্ডিয়া যখন হাট বাজার করছিলাম তখন এখানকার মজুরি লোক ইন্ডিয়া যা বাজার করতো, হাজিরা দিত, কাজ করতো। এখন আর করে না? না, আপনাদের সংসারে অভাব ছিল না? হ্যাঁ ছিল বাবা, ছিল তো বাপ, অভাব ছিল না? অভাব চলছিল। ছিল। কিন্তু এই অভাবের মাঝে কি আপনারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাননি? না, না 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 না, আছেন না, একসাথেই আছেন। বাবারে, ওইটা কি আর হয় ভাই? এখন তো বর্তমান যুগে এই যে চাচা কালের বিবর্তনে এখন তো একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, সংসারে একটু যায়। অভাব, একটু রাগ অভিমান দেখলেই থাকে না, সহ্য করতে পারে না। অনেক ছেলের ক্ষেত্রে, অনেক মেয়ের ক্ষেত্রেও। না, না, ঠিক আছে। এখন ডিভোর্সের পরিমাণ বেড়ে গিয়েছে, সে জায়গায় আপনাদের ভালোবাসা এখনো অটুট রয়েছে। হ্যাঁ, দোয়া করেন মা। চাচা, চাচিকে ভালোবাসেন হ্যাঁ, আগের মতো? অবশ্যই। যেদিন বিয়ে করেছিলেন মনটা যেমন দিল্লি কা লাড্ডু এরকম মনটা ছিল আপনার, তখন মন ফুরফুরা মন ছিল, সেই রকমই কি ভালোবাসেন চাচিকে এখনো? ইনশাআল্লাহ, হ্যাঁ। এখনো ভালোবাসেন না? হ্যাঁ। রাগ করেন চাচির সাথে? না না রাগ করেন না? অভিমান, জেদ না এগুলোও করেন না? না, চাচি, আপনি চাচাকে রাগ দেখান? চাচাকে রাগ দেখান না? আমি যদি খোরাক ঠিক মতন দিতে পারি তো রাগ হবে কেন কোন? ঠিক আছে না? চাচাকে ভালোবাসেন না আগের মতন, কেন বাসিনি আর? পুরনো দিনের মতন? আগে যেরকম ভালোবেসেছিলেন যখন প্রথম বিয়ে হয়েছিল সেরকমই ভালোবাসেন না? জেদ করেন চাচি? না, আমি জেদ করি না, জেদ করেন না? না। অভিমান করি না। করেন না? চাচির পছন্দের জিনিস কখনো কিনে আনেননি? হ্যাঁ, চাচি যেটা আনছি, পছন্দ আনছি, করতো, আনছি, আনছি। যেটা খেতে ভালো লাগতো, হ্যাঁ, আনছি। নিয়ে এসছেন না? হ্যাঁ, শখ আহ্লাদ পূরণ করেছেন সব? অবশ্যই, হ্যাঁ, দোয়া করেন। ঠিক আছে চাচা, হ্যাঁ, আচ্ছা, দোয়া করি আপনাদের ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকুক। আচ্ছা, দোয়া করেন। আপনার দুইজন দুজনের পাশে সুখে দুঃখে একসাথেই যেন পান দুইজন দুইজনকেই। দহগ্রামের সেই নীরব শান্ত পরিবেশে সীমান্তের কাছাকাছি জমিতে চাচা আলু তুলছিলেন আর চাচি পাশে কাজ করছিলেন। তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল, কেবল রক্তের সম্পর্ক নয়, বরং বছরের পর বছর একসাথে পথ চলার এক ধরনের অনুভূতি। চাচা যখন পুরনো দিনের কথা স্মরণ করছিলেন তখন আমি অবাক হয়ে শুনছিলাম। চাচা বলছিলেন, তখন 3 বিঘা করিডোর গেট ছিল না, ভারতে গিয়েই তো সব কিছু করতে হতো। হাটবাজার, চিকিৎসা, পড়াশোনা সব কিছুই ছিল ওপারের। জীবনটা একসময় খুবই সহজ ছিল। তাদের চোখের কোণে পুরনো দিনের সেসব স্মৃতি ফুটে উঠল। তারপর যখন 3 বিঘা গেট হলো তখন সব কিছু বদলালো না। গেট অনেক সময় খোলা থাকতো না, অনেক মানুষ মারা যেত। চাচা চাচির মাঝে কোনো হতাশা বা অভিযোগ ছিল না, বরং সেই কঠিন দিনগুলোর পরেও তারা একে অপরকে ধরে রেখেছিলেন। অভাব ছিল কিন্তু ভালোবাসাটা তো রয়ে গেছে, কেউ কাউকে ছেড়ে যায়নি। আমি তখন তাদের সাথে আরও কিছু কথা শেয়ার করতে চাইলাম। সেই পুরনো দিনের ভালোবাসা তো আপনাদের মধ্যে একেবারে রয়ে গেছে, তাই না? চাচা চাচি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসি দিলেন। তাদের হাসিতে ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা, যেন সেই পুরনো দিনের কথা তাদের কাছে শুধুই সোনালি স্মৃতি হয়ে গিয়েছে। মনে হলো তাদের গল্প শুধু একটা পরিবার বা গ্রামের গল্প নয়, এটা একটা সময়ের গল্প যা সীমান্তের এই দুই দেশের মাঝখানে স্থায়ী হয়ে গেছে। এক ধরনের ভালোবাসা, এক ধরনের সম্পর্ক যা কখনোই সীমান্তের সীমানা বাঁধতে পারে না। এটাই সব। চাচি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো না। কি কাজ করছেন? এই খড়ি কাটেছি। খড়ি? হ্যাঁ, এগুলো বাঁশের, বাঁশ দিয়ে এগুলো খড়ি করবেন? বাস দিয়ে খড়ি কাটি, ভাত আনলিম, ভাত সিদ্ধ। আপনার বাসা তো একদম সীমান্ত ঘেঁষেই, এই যে সামনে, এই যে হ্যাঁ, সীমান্ত ঘেঁষেই বাসা। হ্যাঁ, ওই তো। কেমন লাগে আপনাদের? এই সীমান্ত ঘেঁষেই থাকেন আপনারা? কি আরে, ভালোই না আগে। ভালো লাগে না এখানে? পরিবারে বেটা আছে, বউ আছে, স্বামী চাচা আছে? আছে। সংসার কিভাবে চলছে আপনাদের? সংসার খাসি নিয়ে করি যায়। আছে কদিনে মাটি আছে, এদের জমি কেনা কাগজ করে বেটা ঢাকা গেছে কাজ করবে। ছেলেরা দেখাশোনা করে? ওই একটা ছেলে একটা ছেলেই? ঢাকা গেছে। হ্যাঁ, চাচা কাজ করে এই বসে? ওই যে তামকুয়ের ফেকা ভাঙতে গেছে। তামা কোথায়? ওই যে বোটারের সামনে। ভারতের জমিতে? না, বাংলাদেশের জমি আমার এটা আছে তো। আচ্ছা, ওখানে গেছে। আচ্ছা, আপনাদের এখানের মানুষ ভারতের জমিতে গিয়ে কৃষি কাজ করে না?
ভারতের জমিলে এখানে কৃষি কাজ করেন, ভারতের জমি ভারতের ওখানে আছে, আমার জমি আছে ভারতের। বাংলাদেশের মানুষ হ্যাঁ। ভারতে গিয়ে কৃষিকাজ করে, না দিলে না মামা। এখানে করে না তাই না? যাওয়া যাবে না, উঠে গেলে বিএসএফ পিটাবে। যাবে ওখানে গেলে। পিটাবে। সীমান্তবর্তী গ্রামের মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে, তবু তাদের মুখে রয়েছে এক টুকরো হাসি। দেখুন, এই চাচির সাথে কথা বললাম, জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, কষ্ট করেই চলছে জীবন। বন্ধুরা, এই যে এই চাচির বাসা একদম দেশের শেষ সীমানায়, তার বাসা ঘেঁষেই কিন্তু বর্ডার, আর যাওয়া যায় না ওখানে। ওখানে বিএসএফ বসে আছে। এই যে বাসা আমার। এই যে চাচির বাসা এইটা, বাহ বেশ সুন্দর তো। চাচি, এগুলো কি মরিচ? হ্যাঁ মরিচ। মরিচ, এগুলো জিরা না? বেশ সুন্দর গ্রামের বাসা, টিনের বাসা আপনার। বাহ, এমনি ছাগল, ছাগল, ছাগলের বাচ্চা আছে আপনার? এইগুলা বলে আই তুই পক্ষী যে কয় ওগুলা পক্ষী। এগুলো পাখি? হ্যাঁ। কি পাখি? বনি এলে তোর কি পাখি বনি? কোয়েল পাখি? কোয়েল পাখি। হ্যাঁ কোয়েল পাখি আছে আপনার না? এখানেও ছাগল না? হ্যাঁ। ছাগলের বাচ্চা, বাহ বেশ সুন্দর। ওইলে একটা মাদ্রাসা আছে নাতি, ওই ব্যস্ত আছে টাকা দিই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ছাগল গরু, ছাগল হাঁস মুরগি পুষি গেছে, এভাবেই চলছেন না? ওকে চলি। রাত বাড়ি নাতি না মাদ্রাসা। মাদ্রাসায় পড়ে আপনার নাতি? হ্যাঁ মাদ্রাসা পড়ে। বাবা, তোমরা কি করছো? ছাগল দিয়ে খেলছো? বাহ। দহগ্রামের সীমান্ত পিলারটি যেভাবে দাঁড়িয়ে আছে, পিলারের ওপারে ভারতের চা বাগান দৃশ্যমান। তার অগণিত গাছ একে অপরকে ছুঁয়ে যেন গাঢ় সবুজ চাদর বিছিয়ে রেখেছে। চা বাগানের ভিতর হালকা শিশির ভেজা পাতাগুলি সূর্যের প্রথম আলোতে ঝলমল করছে। ভারতের চা বাগান দেখে মনে হয় সীমান্তের একপাশে প্রকৃতি যেমন নিজেকে নতুন করে প্রকাশ করে, অন্যদিকে মানুষের সাধনা ও জীবনযাত্রাও তেমনই এক অদৃশ্য সেতু তৈরি করে। দহগ্রামের সীমান্ত পিলারের দিকে তাকিয়ে একেবারে বেঁধে থাকা পৃথিবীও যেন এক মুহূর্তে এক চিরস্থায়ী সংযোগে পরিণত হয়। এদিকে চা বাগানের পাশ দিয়ে মৃদু বাতাস বইছে, তার সাথে মাটি আর প্রকৃতির গন্ধ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছে, যা শোনা যায় না কিন্তু অনুভব করা যায়। সীমান্তের এপারে বা ওপারে প্রকৃতি যেন কোনো ভেদাভেদ ছাড়াই একসাথে হাঁটে। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাহ, আপনি কত সুন্দর এখানে রোদে বসে আছেন না? আর পাশেই এই যে ভারতের বর্ডার, এই যে দূরে দেখা যাচ্ছে। চাচার বাসা এখানেই? এইটাই এটাই সীমান্তের শেষ বাসা আপনার? এখানে কতদিন যাবত আছেন? আমার জন্ম থেকে জন্ম থেকে এখানে আছেন? এখানে গোলাগুলি এসব শোনা যায় না? এখানে হয় না? না, তার কাটার বেড়া দেওয়া হয়েছে এখানে না? দিছি। এখানে দিয়েছে না? আচ্ছা চাচা, এক সময় যখন এই যে আপনার 3 বিঘা করিডোর, এই গেটটা এখন তো 24 ঘন্টা খোলা থাকে গেটটা, আগে এক সময় কি আপনারা দেখেছিলেন যে গেটটা অল্প কিছু সময়ের জন্য খোলা ছিল? 6 ঘন্টা ছিল। 6 ঘন্টা ছিল? তার আগে? তার আগে তো করিডোর পাইনি আমি। পাননি? ভারতে যাওয়া আসা করছি। ভারতে যেতেন? ভারতে কোথায় যেতেন আপনারা তখন? যখন যেখানে খুশি সেখানে গেছি। আগে যখন গেট ছিল না তখন আপনারা ভারতে যেতেন ডাইরেক্ট? কোন পাশ দিয়ে যেতেন? যেদিকে খুশি সেদিকে গেছি। বর্ডার দিয়ে? তার কাটা বেড়া নেই, খোলা না? ভারতে গিয়ে ওখানে আপনারা বাজার করতেন? হাট বাজার, গরু বেচা বিক্রি, আনা নেওয়া, যত যাবতীয় চিকিৎসা সবকিছুই ওখানে? সবকিছু আমার ভারতে ছিল। সবকিছু ওখানে ছিল না? কত বছর আগে এটা তাও, যখন আপনারা যেতেন? এটা 92 আগে। 92 আগে না? 92 আগে। তারপরে এখানে হচ্ছে আপনার গেটটা হলো, হওয়ার পরে 6 ঘন্টা ছিল খোলা না? তারপরে 12 ঘন্টা হয়েছে। তারপরে 12 ঘন্টা, তারপর 24 ঘন্টা করে দিল। আগে যখন এই গেটে ছিল না তখন আপনারা যারা অসুস্থ হতো তারা সবাই ভারতে যেত? সব ভারতে। ভারতে যেত না? আর যখন এই যে গেটটা আপনার 6 ঘন্টার জন্য পারমিশন দিল খোলার, এর ভিতর 6 ঘন্টা খোলা থাকবে আর বাকি সময়টা বন্ধ থাকবে, এই 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর। এর ভিতরে যদি অনেক মানুষ অসুস্থ হয়েছিল কি? অসুস্থ হলে তখন আমার বিজেপি ছিল, বিজেপি ওনার বিএসএফ এর পারমিশন নেওয়া লাগতো, নিয়ে তারপরে গেট খোলা লাগতো? তারপর গেট খোলা। আমার বহু ভোগান্তি হওয়া। এর ভিতর যদি গুরুতর কোনো রোগী থাকতো তাদের কি হতো? পারমিশন ছাড়া দেয় না। দেয় না? না, অনেক সময় অনেক রোগী কি মারা যেত ওখানে? মারা যেত, লাশ আনলো, পারমিশন নেওয়া লাগতো। যখন আমার রংপুরে যাওয়া রুগী নিয়ে গেলে, এখানে যদি লাশ রুগী মারা যায়
তবে করিডোর এখানে আনিয়া ওই ভারতের পারমিশন নেওয়া লাগতো, তারপরে লাট আনতো। কিন্তু আমরা একটা সংকটের মধ্যে আছি, কিন্তু আগে সবসময় বাস চলাফেরা করতো, এখানে আসতো বাস, বাস আসতো। বাস যেতে দেয় না। বাস বর্তমানে যে পানবাড়ি ক্যাম্পের এখানে একটা ব্রিজ হইতো, ব্রিজের কারণে বাস আসে না। বাস আসে না বছর এদিকে। বাস না আসাতে ভারতের বিএসএফ সুযোগ পাইছে, তৎক্ষণাৎ বর্তমান বাস আসতে দেয় না। বাস আসতে দেয় না। মনে করেন যে আমরা যে কোনো মালামাল আনতে নেওয়া ট্রাক যে ঢুকবে, ট্রাকও ঢুকতে দেয় না। শুধু অটো রিক্সা এগুলোই যায়। যেমন আমরা দহগ্রাম থেকে গরু বিক্রি করি, পাটগ্রামে বিক্রি করি। আমার দহগ্রামে কোনো গরু চয়েস হইলো না, পাটগ্রাম থেকে নিয়ে আসবো, হ্যাঁ, গরু নিয়ে আসা যায় না, আনতে দেয় না। এই তিনটা কারণের জন্য আমরা খুব সংকটের মধ্যে আছি। দেখা, এখন তো সরকার নাই, কি সরকার আসে এটা যদি ব্যবস্থা করে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। সীমান্তের ওপারে আরেক দেশ, কিন্তু দহগ্রামের মানুষের ভালোবাসা ঐতিহ্য চিরকাল একই রয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।